পাঠ করছি শম্পা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দ্বৈত। লিলি মাথার ঘোমটাটা টেনে নিল। এই জায়গাটা পেরোতে বুকটা একটু ধকধক করে। ভয় নয়, ভয় সে আর কাউকে পায় না। পঙ্গু বাবার চিকিৎসা, ফিজিওথেরাপি, পথ্যের যোগান, ক্যান্সার আক্রান্ত মায়ের বহুমূল্য চিকিৎসা খরচ জোগাড় করতে তাকে এই কাজে নামতে হয়েছে। কেউ সাথে নেই। একমাত্র ছেলেকে ওর মা বাবা সবটুকু দিয়ে মানুষ করেছিল। আজ সে বিশাল কোম্পানির সিইও। কিন্তু জগতের নিয়মগুলো তো এক সূত্রেই নির্ধারিত। অন্য কিছু বা অন্য কোনো রকম না ঘটে এক্ষেত্রে যা ঘটার তাই ঘটল। মা বাবার দিকে ফিরে তাকানোর সময় করে উঠতে পারল না ছেলে সুতনু। ঘর জামাই ছেলের শ্বশুর শাশুড়ির স্ট্যাটাস তাতে কমে যাবে। দাদার এহেন আচরণের বহু প্রতিবাদ করেছে লিলি। কিন্তু মা বাবার এমন নিরীহ নির্লিপ্ত আচরণ লিলির দাদাকে কিছুমাত্র বিবেক দংশনে দংশিত করে না। উল্টে ওর সুবিধাই করে দেওয়া হয়েছে। এ কথা মা বাবাকে বুঝিয়েও পারেনি। মা, অন্তত ওষুধের জন্য কিছু টাকা দিতে বলো, সংসার নয় আমি টানছি। না লিলি, এমন অকৃতজ্ঞ অভাজনের টাকা ছোঁব না। তাতে মরে যাই সেও ভালো। কিন্তু মা, আমি তো তোমাদের ফেলে দিতে পারছি না। অথচ দেখছো তো আমায়, টাকা পয়সার জোগাড় করতে কি না করি। জানি রে মা, তোকে বললেও তুই শুনবি না। এখানেই তো তফাৎ হয়ে গেল রে মা। ওকে তো সর্বস্ব দিয়ে মানুষ করেছি, তোকে কিছুই দিতে পারিনি তেমন। তবুও তুই তো সর্বস্ব দিয়ে মা বাবাকে দেখছিস। আর ছেলে আমার তালেবর হয়ে মা বাবাকেই ভুলে গেল। বোনটার বিয়ে হলো না, একবারও কি এসব কথা মনে আসে না? শান্তিতে ঘুমোতে পারে? একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে লিলির মা বলে। অগত্যা মা বাবাকে টলাতে পারল না। লিলিকে পাতি গ্র্যাজুয়েশন করেই ক্ষান্ত দিতে হয়েছিল। মা বাবা ভেবেছিল বিয়ে দিয়ে পার করে দেবে, পাত্র তো প্রস্তুত ছিল। এখানেও নিয়ম অনুযায়ী ঘটনা ঘটল না, বরং নিয়তি তখন অদৃশ্য থেকে হাসছিল, এবং বড্ড ক্রূর সেই হাসি। সেই বক্র দৃষ্টিতে লিলি বাঁচিয়ে রাখা আর বেঁচে থাকা দৈরতে নিজের রাস্তা খুঁজে নিতে বাধ্য হলো। তার জন্য আজ লিলি সকালে বাচ্চাদের লিলি মিস, ঘরের সমস্ত কাজকর্ম করে সন্ধেবেলায় বিশেষ ডাকে যায়। 2-3টে বড় বড় হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট। এই দ্বৈত জীবন তার থেকে কর্তব্যটুকু বাদ দিয়ে বাকি সব কেড়ে নিয়েছে। রাতের বেলা তার ভয় লাগে না আর। দুপে সাপদের নখের আঁচড় শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেয় প্রতিনিয়ত। তাই মনের উপর আর কিছুই তেমন প্রভাব ফেলে না। কিন্তু কাজের শেষে যখন টাকাগুলো হাতে আসে, তখন আর টাকার গায়ে লেগে থাকা ময়লার পরোয়া করে না। বাবা মায়ের ওষুধপত্র, সংসার চালাতে গিয়ে টাকার ময়লাগুলো পবিত্র ধুলো হয়ে যায়। বেশিরভাগ দিনই ডাক আসে। মফস্বল শহরে মোটামুটি সকলেই এখন লিলির কথা জেনে গেছে। ভয় হয় সকালের স্কুলে পড়ানোটা নিয়ে যদি কোনো গার্জেন আপত্তি তোলে। খুব দরদ দিয়ে পড়ায়। বাচ্চাগুলো লিলি মিসকে খুব ভালোবাসে, তাই হয়তো এখনও তেমন বিপদ ঘটেনি কিছু। স্কুলের মাইনে বড়ই কম, কিন্তু ওই জায়গাটায় লিলি নিশ্চিন্ত নির্ভর হতে পারে কিছু সময়ের জন্য। বড্ড ভালো লাগার সময়টা। বাড়ির সব কাজ সামলে সকালবেলাটা স্কুলে দিতে যায়। যেদিন হোটেল থেকে ডাক পায় সেদিন দুপুরের খাবার একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে নেয় একটু। শহরের 4টি হোটেলের সাথে ওর যোগাযোগ। শর্ত রেখেছে ওকে হঠাৎ ডাকা যাবে না, আর রাতের মধ্যেই বাড়ি পৌঁছে দিতে হবে, এবং বাইরে কোথাও সে যাবে না। লিলির সাধারণ সিমছাম সৌন্দর্যটা কাজে লাগে। একেবারে ঘরোয়াভাবেই যায়। কত ধরনের ক্লায়েন্ট যে ওকে ডিল করতে হয়, কত অভিজ্ঞ হয়ে উঠেছে এখন। আগে কেঁদে ফেলত। প্রায় দিনই এই রাস্তাটা ধরেই ঘরে ফেরে। ছায়া ছায়া রাস্তাটা, আলো কম। যে কাজটা করে ফেরে তার কালিমাটুকু মুছে ঘরে ঢুকতে সুবিধা হয় তাই। আর একটা কারণ বোধহয় হলুদ রঙের আচার্য বাড়িটা, যে বাড়িতে একদিন বউ হয়ে যাওয়ার কথা ছিল লিলির। এইখান দিয়ে যাওয়ার সময় তাই আজও বুক ধকধক করে। ক্লাস 9 থেকে প্রেম অমিতাভর সাথে। দাদা যখন স্বার্থপরের মতো সরে গেল, তখনই লিলি ঠিক করে নিয়েছিল অমিতাভর পথ আর ওর পথ আলাদা করে নিতে হবে। অমিতাভ তখন বেকার। লিলির দাদা বাবার পেনশনটাও নিজের ব্যাংকের খাতায় তোলার বন্দোবস্ত করে নিয়েছে। প্রথম প্রথম সেই টাকাটাই এসে হাতে তুলে দিয়ে যেত। অবাক লাগতো লিলির, কত নির্লজ্জ হতে পারে মানুষ।
ভাব এমন করতো যেন নিজের পকেট থেকে দিচ্ছে। ধীরে ধীরে কাটছাট করতে করতে সেটাও বন্ধ করে দিল। মন বলে স্বার্থপর সমাজে নিশ্চয়তার জীবন ছেড়ে নিঃস্বার্থ হয়ে অনিশ্চিত কলুষের পথ কেন ধরল লিলি? মনের এই ডাক উপেক্ষা করে লিলি। লিলি তার মগজের কথা শুনেছে। আশপাশের মানুষেরা ফিসফাস করে ওকে নিয়ে, ও জানে। তবে লিলির বাকি আচরণ এবং লড়াই সবাই স্পষ্ট দেখে তাই এ নিয়ে কিছু বলে না। বরং তার প্রতি সহমর্মিতা দেখে ও একটু অবাকই হয়। সমাজটাকে লোকে যত খারাপ বলে ততটা আসলে খারাপ নয়। শুধু ওর দাদাটাই এমন কি করে হয়ে গেল? ছোটবেলা কত ভালোবাসত বোনকে, সময় আর প্রয়োজন দাদাকে এতটা বদলে দিল। সেদিন পার্ল হোটেলে ডাক ছিল, গুজরাটের থেকে আসা ক্লায়েন্ট। লিলি রিসেপশনে গিয়ে রুম নাম্বার জানতে গিয়ে দেখে হোটেলের ডাইনিং হলে ওর দাদা সুতনু শাশুড়ি বউ ছেলে মেয়ে নিয়ে রাত্রে ডিনার করতে এসেছে। মনে হচ্ছিল ওদের সামনে গিয়ে সবার মাঝে বলে আসে, এই যে সুচাকুরে সুযোগ্য পুত্র বৃদ্ধ বাবা মাকে বাতিল করে দিয়েছে অচল পয়সার মতো। আমি এর বোন, এই হোটেলে দেহ ব্যবসা করি। কিন্তু কিছুই না বলে বরং মুখটা লুকিয়েই লিফটে গিয়ে সেঁধিয়ে গেল। তখন শিক্ষিত অভিজাত সুন্দরী বৌদি ডাকছে তার ছেলেকে, কাম হিয়ার বেবি। দুলে দুলে নামতা পড়া সুতনু মায়ের গন্ধ না পেলে যার ঘুম হতো না, তার দৃষ্টিতে তখন প্রসন্নতা ঝরে পড়ছে নিজের পরিপূর্ণ পারিবারিক প্রেমের মধ্যে। সেদিন তাড়াতাড়ি করে ফিরে গেছিল। তখন রাত বেশি হয়নি, শরীরে পাঁক মেখে ফিরছিল। অমিতাভর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিদিন যেমন করে তেমনি করে ঘোমটা টেনে পেরোতে যাবে, হঠাৎ পাশ থেকে একটা ছায়ামূর্তি সামনে এসে দাঁড়ালো। চমকে রাস্তার আর এক পাশে সরে দাঁড়ালো লিলি। দেখে প্রথমে চিনতে পারেনি। অমিতাভ? এতদিন পরে? বুকের মধ্যে ঢেউ উঠল একটা। রোজ দেখি তোমায় জানলা দিয়ে, আমাকে দেখার তো কিছু নেই আমি, তবু দেখি, সবই জানি, বুঝিও। তাই আমাকে বাতিল করার জন্য কোনো দিন তোমায় দোষারোপ করিনি। ধন্যবাদ, অশেষ কৃপা তোমার। একটা অকারণ ক্রোধে লিলি ক্ষতবিক্ষত হচ্ছিল। মনে হচ্ছিল আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলে নিজেকে এবং সামনে দাঁড়িয়ে থাকা এই উদাসীন পুরুষটাকে। কিন্তু ক্রোধের বহিঃপ্রকাশ না ঘটিয়ে বিরক্ত হয়ে বলল, রাস্তা ছাড়ো। কোনো দিন তো আটকাওনি, আজ কেন? আমি বেকার স্বামীর সংসার করতাম, সাথে মা বাবাকেও দেখতাম, কিন্তু কখনো কি জোর নিয়ে এসে দাঁড়িয়েছিলে সামনে, যে আজ আমার ফুরিয়ে যাওয়া জীবন দেখতে এসেছ? লিলি, সেদিন অক্ষম ছিলাম, তাই অপেক্ষা করেছি। আজ আর ফিরে যাব না। তোমার আর আমার পথ একদম বিপরীত। তোমার যে পথটা আলাদা হয়ে গেছে সেটাতেই ঘর তুলেছি। দেখো বলেই অমিতাভ দুহাত প্রসারিত করে দাঁড়ায়। লিলির চোখ উপছানো জল নিয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করে। অমিতাভ এগিয়ে যাওয়া লিলির হাতটা জোরে চেপে ধরে বলে, কাল থেকে সব কাজ বাদ দেবে, জবাব দিয়ে আসবে, এটা আমার নির্দেশ। লিলি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। শরীর দিয়ে প্রবল কান্নার একটা ঢেউ আছড়ে পড়ছে যেন। মনে মনে বলে, বড় দেরি হয়ে গেছে অমি, এ অসম্ভব। পরের দিন সকালে যথারীতি বাবা মাকে চা, সকালে খাবার দিয়ে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, হঠাৎ দরজায় কেউ জোরে ধাক্কা দিচ্ছে। পুলিশ? আপনি লীলাবতী দে? হ্যাঁ, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে লিলি। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? গত রাত্রে আপনি ব্লু হোটেলে লেগুনে যার কাছে স্কট হিসেবে গিয়েছিলেন লীলা করতে, সেই শিব মেহতা খুন হয়েছেন। পুলিশটির মুখে অভদ্র একটি বিদ্রূপের হাসি। কিন্তু আমি তো জানি না কে খুন করেছে, এমনকি ওই লোকটি সম্পর্কেও আমি কিছু জানি না। সে বললে কি হয়? আপনিই একমাত্র যে শিব মেহতাকে শেষ জীবিত দেখেছেন। লিলি কি বলবে বুঝতে পারে না। এখন যে স্কুলে যাওয়ার সময়। পুলিশ অফিসার আবার বলে ওঠেন, বাবা, শরীর দান, জ্ঞান দান, আপনি তো মহিয়সী একদম। ভিড় জমে গেছে বাড়ির দরজায়। লিলি ঝুঁকতে ঝুঁকতে প্রায় মাটিতে মিশে যাবার মতো অবস্থা। অসুস্থ বাবা মা ভেতর থেকে ক্রমাগত জিজ্ঞেস করেই যাচ্ছে। লিলি অসহায়ের মতো তাকাচ্ছে ভিড়ের দিকে। মাথা কাজ করছে না। বুঝতে পারছে সামনের ভিড়ে সব মানুষগুলোর সমস্ত মনোযোগ এখন এমন রসালো খবরে। সকলে এতদিন আড়ালে আবডালে কথা বলতো ওকে নিয়ে। বাড়ির অবস্থার কথা ভেবে এতদিন কেউ সামনে ওকে অপমান করেনি।
এখন সেই আড়ালটাও ঘুচে যাচ্ছে। কি করবে এখন সে? কেউ নেই তার হয়ে কথা বলবে। হে ঈশ্বর! দু চোখ ছাপিয়ে জল। কিছুটা অস্পষ্ট বলে, কিন্তু আমি তো। হঠাৎ ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো কেউ একজন। চোখের জলের আড়ালে তাকে ভালো করে দেখতে পাচ্ছে না লিলি। সে পুলিশ অফিসারটির সাথে কথা বলছে। অমি? কতদিন দিনের আলোয় স্পষ্ট কাউকে দেখেনি। অমিতাভ পুলিশ অফিসারটির সাথে অনেকক্ষণ কথা বলল। লিলি শেষ কথাটা শুনতে পেল। অফিসার, আমি লিলিকে নিয়ে যাচ্ছি। যে কোনো তদন্তে আমরা অবশ্যই সাহায্য করব। আপনারা এগুন, আমরা আসছি। লীলাবতী অবাক হয়ে তাকায়। এই মানুষটাকে লিলি ভরসা করেনি? কেন ভেবেছিল লিলি যে অমিতাভকে ছেড়ে দিয়ে মুক্তি দেবে এবং নিজেই নিজের কাঁধে তুলে নেবে সব ভার? অমিতাভকে সাথে নিয়েও তো চলতে পারত। তাহলে এত অন্ধকার ঘাঁটতে হতো না। নিজেকে ভীষণ প্রতারিত মনে হতে লাগলো। নিজেকেই নিজে ঠকিয়ে এলো এতকাল। অমিতাভ এসে হাতটা ধরতে লিলি অবোধ দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে চেষ্টা করে, কেঁদে ফেলে। অমিতাভ বলে, লিলি, বি স্ট্রং, আমি আছি, একদম চিন্তা নেই। এতক্ষণে লিলির খেয়াল পড়ে। ছুটে ভেতরের ঘরে গিয়ে মা বাবাকে বলে, কিছু হয়নি, আমি একটু পরেই আসছি, খেয়ে নিও, খাবার দেওয়া আছে। বলেই অমিতাভর সাথে দীপ্ত ভঙ্গিতে হেঁটে যায় ভিড়ের মাঝখান দিয়ে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।